এবারে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান হচ্ছে 3। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন প্রসঙ্গে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। অথবা সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কোন ঘটনায় কাদের সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল? অথবা বুকে রক্ত ছলকে ওঠে তপনের, কখন কেন তপনের এমন অবস্থা হয়েছিল? অথবা বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা, কোন সময়ের কথা বলা হয়েছে এবং সেই সময় কোন ঘটনা ঘটেছিল? উত্তর: যা কিছু লৌকিক নয়, বাস্তব জীবনে যা কার্যত অসম্ভব, তাই অভিধানিক ভাষায় অলৌকিক বলা হয়েছে। বাংলা সাহিত্যের অনন্যা লেখিকা আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপনের লেখক হওয়ার বাসনার পূরণের কাহিনী বর্ণনা প্রসঙ্গে অলৌকিকতার বিষয়টি উল্লেখিত হয়েছে। লেখক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটি গল্প লিখে ফেলে। ঘটনাক্রমে সেই গল্পটি মেসোমশাইয়ের হাতে পৌঁছলে তিনি গল্পটি প্রভূত প্রশংসা করেন এবং গল্পটিকে পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নিয়ে চলে যান। ছাপার অক্ষরে স্বরচিত গল্পটি দেখার আশায় তপন প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও কোনো সুসংবাদ আসে না। বিমর্ষ তপন গল্পটি কথা ধীরে ধীরে ভুলতে বসে। প্রথম লেখা গল্পের সম্পর্কে সব আশা সে যখন ছেড়ে দিয়েছিল, তখন একদিন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোটোমাসি আর মেসোমশাইয়ের আগমন ঘটে তাদের বাড়িতে। প্রবল উত্তেজনায় রোমাঞ্চিত তপনের বুকে রক্ত ছলকে ওঠে। পত্রিকা দেখেই সে অনুমান করে এই পত্রিকাতে তার লেখা গল্পটি ছাপানো হয়েছে। একই সঙ্গে নানান প্রশ্ন তার মনে উকি দিতে থাকে। সত্যি কি তার লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে? তার লেখা গল্প কি ছাপার অক্ষরে বাংলার হাজার হাজার ছেলে মেয়েদের হাতে ঘুরবে? এই দুটি বিষয় তপনের কাছে যেন অবিশ্বাস্য ও অবাস্তব ঘটনা। এমন অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটেছে, এটা ভেবেই সম্ভব ও অসম্ভবের দোলাচলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তপন। এবারে আসবো রচনাধর্মী, যার প্রশ্নমান 5। গল্প ছাপা হলেও সে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদটা খুঁজে পায় না। কার গল্প কোথায় ছাপা হয়েছিল, কোন আহ্লাদের কথা বলা হয়েছে, উদ্দৃষ্টি ব্যক্তই কেন সেই আহ্লাদে খুঁজে পায়নি? এই প্রশ্নের উত্তর অনুসারে লেখা যায়, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। কোন সব কথার মধ্যে তপন হারিয়ে গিয়েছিল, কেন হারিয়ে গিয়েছিল? বাংলা সাহিত্যের অনন্যা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। নিজের লেখা গল্প পত্রিকায় তার ছাপার অক্ষরে প্রকাশিত হলে সে ভয়ঙ্কর আহ্লাদ বা আনন্দ হওয়ার কথার সৃষ্টিসুখজনিত সেই আহ্লাদের কথা প্রশ্নোদ্ধৃত অংশে বলা হয়েছে। আহ্লাদিত না হওয়ার কারণ, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ায় খবর শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পত্রিকা হাতে নিয়ে সকলেই তপনকে বাহবা দিতে থাকেন। ঠিক সেই সময় তপনের মেসোমশাই মৃদু হেসে জানিয়ে দেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। এই কারেকশানের বিষয়টি নিয়ে বাড়িতে গুঞ্জন ওঠে। সকলের ধারণা হয় মেসোমশাই সেই জন্য তপনের গল্পটা ছাপার মর্যাদা পেয়েছে। তাই সকলে নির্দ্বিধায় তপনকে উপহাস ও কটাক্ষ করতে শুরু করে। বাবার মতামত, তপনের কর্তৃত্ব লঘু করতে তার বাবাই বলে বসেন, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজকাকু কটাক্ষ, মেজকাকু তপনের বিদ্রূপ করে ঈষৎ কিছুটা বা অল্প আক্ষেপের সুরে বলেন, ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। বাড়ির অন্যান্যদের বক্তব্য, বাড়ির সকলে মেসোমশাইয়ের মহত্বের বর্ণনায় পঞ্চমুখ হয়ে পড়েন। তাদের মতে উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েও ছুতো? এভাবে কারেকশানের কথাটা পাঁচকান হওয়ার পর তপনের কৃতিত্ব আলোচনা ক্রমশ মেসোমশাইয়ের হস্তক্ষেপের আলোচনায় পরিণত হয়। সকলের মুখে নিজের প্রতি বিদ্রূপ বাণী শুনে তপনের মনে তীব্র আত্মদহন সৃষ্টি হয়
এবং আর সকলকে ঠাট্টা তামাশা গোলক ধাঁধায় হারিয়ে যায় তার সৃষ্টিসুখের আহ্লাদ। 2 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। মাধ্যমিক 18 এসেছিল, এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? এসব বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের কাছে কেন তা অপরিচিত মনে হয়েছে? বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে লেখিকা তপন নামে এক কিশোর বালকের গল্প লেখার দুর্বার বাসনা এবং তার পরিণামে তার মোহভঙ্গের কাহিনী বর্ণনা করেছেন। কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকেই মনে করত যে লেখকরা বুঝি আকাশ থেকে পড়া জীব, কিন্তু ছোটো মেসো মশাইকে দেখবার পর লেখক সম্পর্কে তার ভুল ধারণা ভেঙে যায়। সে বুঝতে পারে লেখকরা সাধারণ মানুষ হন, অর্থাৎ যে কোনো সাধারণ মানুষই গল্প লিখতে পারে। ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে পুলকিত তপন একাসনে বসে লিখে ফেলে একটি গল্প। মেসোমশাইয়ের সুপারিশে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপাও হয়। সেই গল্প সংখ্যাটি হাতে নিয়ে মাসি মেসো তপনদের বাড়ি হাজির হলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। বাড়ির সকলে পত্রিকাটি এক ঝলক চোখ বুজিয়ে নিয়ে তপনকে বাহবা দিতে থাকে। ঠিক সেই সময় মৃদু হেসে মেসোমশাই জানিয়ে দেন, কচি হাতের এই গল্পটি তিনি একটু আধটু কারেকশান করে ছাপিয়েছেন। এই কারেকশানের বিষয়টি জানার পর বাড়ির সকলেই তপনের এই হঠাৎ লেখক হয়ে ওঠার প্রসঙ্গটি ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেন। অবশেষে সমস্ত ব্যদ্রুপ উপেক্ষা করে মায়ের অনুরোধে নিজের লেখা প্রথম দিন নামাঙ্কিত গল্পটি পড়তে গিয়ে তপনের মাথায় যেন বজ্রাঘাত হয়। ছাপা গল্পের মধ্যে সে নিজের সৃষ্টির অনুপস্থিতি দেখে হতবাক হয়। গল্পের প্রত্যেকটা লাইন তার কাছে নতুন আনকড়া বলে মনে হতে থাকে। তপন বুঝে যায় মেসোমশাই তপনের কাঁচা লেখাটিকে বাদ দিয়ে নিজের পাকা কলমে গল্পটি নতুন করে লিখেছেন। পত্রিকা হাত পাতায় ছাপা হওয়া গোটা গল্পে তপনের নিজের চিহ্নমাত্র খুঁজে পায় না। অভিমান ও কষ্টে তপন বোবার মতো স্তব্ধ হয়ে বসে থাকে, আর পড়তে পারে না। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, তপনের মনে হয় তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটির কথা বলা হয়েছে, কেন তা দুঃখের? মাধ্যমিক 23 এবং হাই মাদ্রাসা 23 এসেছিল। অনুরূপ প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এলো আজ। কখন তপনের এমন মনে হয়েছে? শেষে তার কেমন অভিজ্ঞতা হয়? আলিম ওয়াইস। এই প্রশ্নের উত্তর অবলম্বনে লেখা যায় যে তপনের হাতে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মোছে। কখন তপন এমনটা করে? তপনের এই আচরণের কারণ কি? এই প্রশ্নের অবলম্বনে লেখা যায় তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তপন কি পড়ছিল, এমনভাবে পড়ার কারণ কি? এই প্রশ্নের অবলম্বনে লেখা যায় যে তপন যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। কোন ঘটনার প্রেক্ষিতে তপনের এই সংকল্প? এই প্রশ্নের উত্তর অবলম্বনে লেখা যায় তপনের লজ্জায় ভেঙে পড়তে যায়। তপন কি পড়তে গিয়েছিল, তার অভিজ্ঞতা কেমন হয়েছিল? বাংলা সাহিত্যের অনন্য লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। দুঃখের দিন। সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের প্রথম গল্পটি যেদিন তার মায়ের কথায় তপন বাড়ির সকলকে পড়তে শোনায়, সেদিন তপনের মনে এমন প্রতিক্রিয়া ঘটে। দিনটি দুঃখের মনে হওয়ার কারণ, কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকেই মনে করত যে লেখকরা বুঝি আকাশ থেকে পড়া জীব, কিন্তু ছোটো মেসোমশাইকে দেখবার পর লেখক সম্পর্কে তার ভুল ধারণা ভেঙে যায়। সে বুঝতে পারে লেখকরা সাধারণ মানুষ হন, অর্থাৎ যে কোনো সাধারণ মানুষই গল্প লিখতে পারেন। ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে পুলকিত তপন একাসনে বসে লিখে ফেলে একটি গল্প। মেসোমশাইয়ের সুপারিশে
গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাও হয়। সেই গল্পের সংখ্যাটি হাতে নিয়ে মাসি মেসো তপনদের বাড়িতে হাজির হলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। বাড়ির সকলে পত্রিকাটি এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে তপনকে বাহবা দিতে থাকেন। ঠিক সেই সময় মৃদু হেসে মেসোমশাই জানিয়ে দেন কাঁচা হাতের এই গল্পটি তিনি একটু আধটু কারেকশান করে ছাপিয়েছেন। এই কারেকশানের বিষয়টি জানবার পর বাড়ির সকলেই তপনের এই হঠাৎ লেখক হয়ে ওঠার বিষয়টি ব্যঙ্গ বিদ্রূপ করতে শুরু করেন। অবশেষে সমস্ত বিদ্রূপ উপেক্ষা করে মায়ের অনুরোধে নিজের লেখা প্রথম দিন নামাঙ্কিত গল্পটি পড়তে গিয়ে তপনের মাথায় যেন বজ্রাঘাত হয়। সে বুঝতে পারে যে তার কাঁচা হাতের লেখা গল্পটি মেসোমশাই কারেকশানের নামে পুরোটাই বদলে দিয়েছেন। নিজের সৃষ্টিকে এভাবে রাহাগ্রস্ত হতে দেখে তপনের আত্মমর্যাদা বোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের নামে অন্যের লেখা পড়া দুঃখ তাকে গ্রাস করে। সন্ধ্যাতারা সেই বহু প্রতীক্ষিত সংখ্যাটি হাতে পেয়ে প্রথমে তপনের সেই দিনটিকে জীবনের সবচেয়ে আনন্দের দিন মনে করলেও মেসোর প্রতারণায় তার মোহভঙ্গ হয়। অভিমান আর যন্ত্রণার দাবানলে দগ্ধ হয়ে তপন সমস্ত উৎসাহ ও আনন্দ পরিণত হয় চোখের জলে। সবচেয়ে আনন্দের দিনে হাতে পড়া তারিখটি তার কাছে হয়ে ওঠে জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। 4 নম্বর প্রশ্ন, কোন মুহূর্তের দুঃখে তপন কি সংকল্প করেছিল? এই প্রশ্নের উত্তরে অবলম্বনে লেখা যায়, তপনের বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে শার্টের তলা তুলে চোখ মোছে। কোন বইটির কথা বলা হয়েছে? তপনের এমন আচরণের কারণ কি? অথবা তার চেয়ে দুঃখের কিছু নেই? তার চেয়ে অপমানের? কার চেয়ে দুঃখের অপমানের কথা বলা হয়েছে? এরকম মনে হওয়ার কারণ কি? উত্তর হবে, বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গচ্ছিত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। দুঃখের মুহূর্ত সন্ধ্যাতারা পত্রিকা থেকে তপন নিজের লেখা গল্পটা মাকে পড়তে শোনাতে গিয়ে বুঝতে পারে মেসোমশাই তার লেখাটি আগাগোড়া কারেকশান করে ছাপিয়েছেন। নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার মতো গভীর দুঃখের মুহূর্তের কথা আলোচ্য অংশে বলা হয়েছে। তপনের সংকল্প। কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকেই মনে করত লেখকরা বুঝে আকাশ থেকে পড়া জীব। কিন্তু ছোটো মেসো মশাইকে দেখবার পর লেখক সম্পর্কে তার ধারণা ভেঙে যায়। সে বুঝতে পারে লেখকরা সাধারণ মানুষ, অর্থাৎ যে কোনো সাধারণ মানুষ গল্প লিখতে পারে। ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে পুলকিত তপন একাসনে বসে লিখে ফেলে একটি গল্প। মেসোমশাইয়ের সুপারিশে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপাও হয়। সেই গল্প সংখ্যাটি হাতে নিয়ে মাসি ও মেসো তপনদের বাড়িতে হাজির হলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। বাড়ির সকলে পত্রিকাটিতে এক ঝলক চোখ বুজিয়ে নিয়ে তপনকে বাহবা দিতে থাকে। ঠিক সেই সময়ে মৃদু হেসে মেসোমশাই জানিয়ে দেন কাঁচা হাতের এই গল্পটি তিনি একটু আধটু কারেকশান করে ছাপিয়েছেন। এই কারেকশানের বিষয়টি জানার পর বাড়ির সকলেই তপনকে এই হঠাৎ লেখক হয়ে ওঠার বিষয়টি ব্যঙ্গ বিদ্রূপ করতে শুরু করেন। অবশেষে সমস্ত বিদ্রূপ উপেক্ষা করে মায়ের অনুরোধে নিজের লেখা প্রথম দিন নামাঙ্কিত গল্পটি পড়তে গিয়ে তপনের মাথায় বজ্রাঘাত হয়। ছাপা গল্পের মধ্যে নিজের সৃষ্টির অনুপস্থিতি দেখে সে বাকরুদ্ধ হয়ে পড়ে। তারপর মায়ের ধমক শুনে সমস্ত দুঃখে বুকে চেপে গড়গড়িয়ে গোটা গল্পটি পড়ে ফেলে। গল্প শেষ করে মনোবেদনা দগ্ধ হয়ে তপন চলে যায় বাড়ির ছাদে। সকলের আড়ালে চোখের জল ফেলে আর সংকল্প করে ঘটনার পুনরাবৃত্তি সে আর হতে দেবে না। এবার সে আত্মনির্ভরশীল হবে। ভবিষ্যতে গল্প ছাপতে দিলে নিজে পত্রিকার অফিসে গিয়ে লেখা জমা দিয়ে আসবে। তাতে লেখা ছাপা হোক না হোক, কিন্তু সে আর কখনো অন্যের করুণার পাত্র হবে না আর নিজের নামে অন্যের লেখা গল্প পড়বে না। 5 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল? আলিম 2020 এবং হাইমারাসে 18 সালে এসেছিল। প্রতিশ্রুতিমান লেখিকা আশাপূর্ণা দেবী প্রণীত জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। জ্ঞানচক্ষু শব্দটির আবিধানিক অর্থ হল
অন্তর্দৃষ্টি বা বোধোদয়। কল্পনাবিলাসী তপন ছেলেবেলা থেকেই মনে করত যে লেখকরা বুঝি আকাশ থেকে পড়া জীব, কিন্তু নতুন মেসোমশাইকে স্বচক্ষে দেখবার পর তপনের মন থেকে ভ্রান্ত ধারণা দূর হয়। তপন লক্ষ্য করে অন্যান্যরা যেমন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বলে অর্ধেক অর্ধেক খাবার তুলিয়ে দেন, ঘুমন, স্নান করেন, লেখক মেসো সেই সব করেন। অর্থাৎ লেখক মেসোমশাইয়ের জীবনে প্রণালীর সঙ্গে তপনের বাবা, মেজ কাকু ও ছোটো মামাদের জীবন প্রণালীর সঙ্গে কোনো পার্থক্য নেই। লেখিকার শব্দচয়ন অনুসারে এভাবেই তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, কিন্তু সমগ্র গল্পটি পাঠ করলে পাঠকরা বুঝে নিতে অসুবিধা হয় না গল্পের শেষাংশে পৌঁছে তপনের প্রকৃত জ্ঞানচক্ষু খুলেছিল। নতুন মেসোমশাই অর্থাৎ লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা গল্প লেখে। মেসোমশাইয়ের সুপারিশে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপাও হয়। মেসোমশাই জানিয়ে দেন তিনি তপনের গল্পটি কারেকশান করে পত্রিকায় ছাপিয়েছেন। কথাটি শোনার পর বাড়ির সকলে তপনের কৃতিত্বকে খাটো করে নানান ব্যঙ্গ বিদ্রূপ করতে থাকেন। অবশেষে সমস্ত বিদ্রূপ উপেক্ষা করে মায়ের অনুরোধে নিজের লেখা প্রথম দিন নামাঙ্কিত গল্পটি পড়তে গিয়ে তপনের মাথায় যেন বজ্রাঘাত হয়। গল্পের প্রত্যেকটা লাইন তার কাছে নতুন আনকড়া মনে হতে থাকে। তপন বুঝতে পারে মেসোমশাই তপনের কাঁচা লেখাটি বাদ দিয়ে নিজের পাকা কলমে গল্পটি পুনর্নির্মাণ করে পত্রিকায় ছাপিয়েছেন। মেসোর এই কাণ্ড তপনকে প্রবলভাবে আহত করে। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে পড়তে তার আত্মমর্যাদা বোধ প্রবলভাবে ধাক্কা খায়। সেই উপলব্ধি করে পরনির্ভরশীলতা তাকে প্রতারিত করেছে। এবার তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এই জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হয় ভবিষ্যতে গল্প ছাপতে দিলে অন্যের হাতে নয়, নিজে গিয়ে পত্রিকার অফিসে গিয়ে লেখা জমা দিয়ে আসবে। কারণ অন্যের লেখা গল্প নিজের নামে ছাপানোর মধ্যে কোনো সৃষ্টি আহ্বান নেই, আছে যন্ত্রণা। এভাবেই দুঃখের কড়ি দিয়ে তপন কিনে নেয় জীবনের সত্যকে। তার চোখে থেকে মায়াবরণ সরে যায়। কিশোর তখন আছড়ে পড়ে বাস্তবের কঠিন মাটিতে। অনুশোচনার চাবুক তার প্রতিজ্ঞা দৃঢ় করে তোলে। এভাবেই গল্পের রূপায়ন্তে শেষে উপনীত হয়ে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। 6 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের